আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান সুস্থ থাকুন দেখবার জন্য। প্রিয় দর্শক, আমাদের শরীরের কিছু কিছু সমস্যা আমাদেরকে অস্বস্তিতে ফেলতে পারে, লজ্জায় ফেলতে পারে এবং সংকোচের মধ্যে ফেলতে পারে, যে কারণে আমরা অনেক সময় চিকিৎসকের কাছে যেতে চাই না অথবা কাউকে সেই সমস্যাগুলো শেয়ার করতে চাই না। এমন একটি সমস্যা হচ্ছে পায়ুপথ বা মলদ্বার দিয়ে রক্তক্ষরণ। প্রিয় দর্শক, অনেক রোগের কারণেই পায়ুপথ বা মলদ্বার দিয়ে রক্তক্ষরণ হতে পারে। সাধারণ কিছু কারণেও মলদ্বার দিয়ে রক্তক্ষরণ হতে পারে, কিন্তু এর মধ্যে অনেক জটিল কারণও থাকতে পারে বা জটিল রোগের উপস্থিতিও থাকতে পারে, যেমন ক্যান্সার। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা কথা বলতে চাই মলদ্বারে রক্তক্ষরণ এবং চিকিৎসা এই বিষয়টি নিয়ে। আপনারা চাইলে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারবেন, আমাদেরকে আপনারা প্রশ্ন করুন স্ক্রিনে দেখানো নাম্বারে। এছাড়াও এই অনুষ্ঠানটি যদি পরবর্তীতে আপনারা দেখতে বা শুনতে চান, সেক্ষেত্রে সার্চ করতে পারেন ইউটিউবে youtube.com/RTV লাইফস্টাইল এথিক্যাল। প্রিয় দর্শক, আজকের এই আলোচনায় আমাদের সাথে বিশেষজ্ঞ হিসেবে যুক্ত হচ্ছেন অধ্যাপক ডাক্তার শেখ ফিরোজ কবির, অধ্যক্ষ ও বিভাগীয় প্রধান, সার্জারি বিভাগ, মহিলা মেডিকেল কলেজ হাসপাতাল, উত্তরা, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আজকের যে অনুষ্ঠানের বিষয় বা আলোচনার বিষয় মলদ্বারের রক্তক্ষরণ এবং চিকিৎসা। আপনি স্যার প্রথমে আমাদেরকে একটু বলুন এভাবে যে কোন কোন রোগের কারণে এই রক্তক্ষরণ হতে পারে। আসলে এই মলদ্বারের রক্তক্ষরণের ব্যাপারটা হচ্ছে আপনি যেভাবে শুরু করলেন যে এটা অ্যাকচুয়ালি মানুষ ভয় পায়, লজ্জা পায়, কিছুটা তার মধ্যে শেকিনেস থাকে যে কাউকে বলবে কিনা। তো নর্মালি মানুষের মানে মলদ্বার দিয়ে কিন্তু রক্ত যাওয়ার কথা না। জি, মানে নর্মাল যদি আমরা ধরে নিই যে রক্ত যাওয়া মানেই হচ্ছে কোনো একটা অ্যাবনর্মাল ব্যাপার, কোনো একটা অ্যাবনর্মাল রোগ রয়েছে, হতে পারে। এখন এটা সামান্য জিনিসও হতে পারে, আবার অনেক বড় জিনিসও হতে পারে। তো আমরা যে কাজটা করি, আমরা যার রক্তক্ষরণ হয়েছে তার বয়স ভেদে আমরা কিছুটা ভাগ করে ফেলতে পারি। যেমন আমরা প্রথমেই যদি বলি বাচ্চাদের ক্ষেত্রে হয়, যেমন বাচ্চাদের আমরা বলি রেকটাল পলিপ। এটা বাচ্চা তো বলতে পারে না, বাচ্চার মা বাবা আমাদেরকে বলে যে বেবি মলত্যাগ করার পরে একদম তাজা রক্ত যায়, অথবা কিছু একটা অংশ বের হয়ে চলে আসে, আবার মলত্যাগ শেষ হলে এর ভিতরে চলে যায়। তো এইটা হচ্ছে একদম কমন, বাচ্চাদের ক্ষেত্রে অনেক বাচ্চাদের ক্ষেত্রে পাওয়া যায় রেকটাল পলিপ। বাচ্চাদের এই রক্ত ব্যাপারটা নিয়ে আসে। অ্যাডাল্ট লাইফে আমাদের মতো মানে আপনাদের মতো যারা যুবক আছেন তাদের ক্ষেত্রে হতে পারে মোস্ট কমন অ্যানাল ফিশার। মানে হ্যাঁ, যদি কোনো কারণে মলদ্বারটা ছিঁড়ে যায়। জি। এবং আরেকটা জিনিস হচ্ছে পাইলস। আমরা সবাই জানি যে আমরা মোটামুটি পাইলস শব্দটা, এই শব্দটির সাথে আমরা সকলেই পরিচিত। পাইলসটা হচ্ছে আরেকটা মোস্ট কমন কারণ। এছাড়া আরও কিছু কিছু কারণ আছে, যেমন কিছু ইনফ্লামেশন থাকতে পারে, যদি আমাদের শরীরে খাদ্যনালীর মধ্যে কোথাও প্রদাহ হয় সেজন্য হতে পারে। তারপর হয়তো কোনো ট্রমার জন্য হতে পারে, আঘাতজনিত কারণে হতে পারে। আর সবচেয়ে যেটা ক্ষতিকর খারাপ জিনিস সেটা হচ্ছে ক্যান্সারের জন্য হতে পারে। জি। তো আমরা যে কাজটা করি, একজন পেশেন্ট যখন আমাদের কাছে আসে তখন আমরা ওনার পুরো একটা ইতিহাস নেই, হিস্ট্রি নেই, যে আসলে কেন হলো, কীভাবে হলো, কতদিন পর্যন্ত আছে। তারপরে আমরা এটাকে ভাগ করে ফেলতে পারি যে আসলে এটা কোন কারণে হচ্ছে, কোন কারণে এই রক্তক্ষরণটি হচ্ছে। জি, আমরা কমন একটি সমস্যা দিয়ে তাহলে শুরু করতে পারি, যেহেতু পাইলস শব্দটির সাথে আমরা সকলেই পরিচিত। পাইলসের ক্ষেত্রে রক্তক্ষরণ হলে সেই রক্তক্ষরণটি কিভাবে হয় বা লক্ষণগুলো কিভাবে প্রকাশিত হয়? আচ্ছা, পাইলসের ক্ষেত্রে বলি, যেমন হচ্ছে যে পাইলস কিন্তু আমরা যে বলি যে আমাদের মানে মলদ্বারের ভিতরে যে কিছু রক্তনালী আছে, এটা সবারই আছে, কমন সবারই থাকে। এটা ওর উপর একটা ঝিল্লি থাকে, একটা মিউকাস মেমব্রেনের মতো থাকে। এটা যদি কোনো কারণে ওই রক্তনালীটা বড় হয়ে যায়, মোটা হয়ে যায়, ফুলে যায়, অথবা অনেকে যেমন কনস্টিপেশন আছে, অনেকক্ষণ প্রেশার বাথরুমে গিয়ে তাকে প্রেশার দিতে হচ্ছে, সেজন্য হতে পারে, ওটা ছিঁড়ে গিয়ে রক্ত বেরোতে পারে। আবার কিছু কিছু লোকজন আছে যারা হয়তো পাইলসটা বড় হয়ে গেছে, সে জানে বাথরুম মানে মলত্যাগ করার সময় এটা বাইরে চলে আসে, জি, আবার অটোমেটিক্যালি ভিতরে চলে যায়। আবার অনেক সময় আছে রুগী নিজেই এটাকে ভিতরে দিয়ে দিতে পারে। আর 4 নম্বরে একটা গ্রুপ আছে যারা হচ্ছে এই পাইলসের অংশটা, আমি যেটা বললাম, পাইলস কিন্তু একটা আমাদের সবারই নর্মাল একটা জিনিস থাকে কথা, কিন্তু এটা যখন বাইরে চলে আসে তখন এটা একদম বাইরেই থাকে, তখন ওখান থেকে রক্তক্ষরণ হতে পারে। এই রক্তক্ষরণটা কিন্তু রুগী আমাদের কাছে এসে বলে পাইলসের জন্য তাজা রক্ত, মুরগি জবাই করলে যেরকম তাজা রক্ত পড়ে সেরকম ফ্রেশ ব্লাড, একদম ফ্রেশ ব্লাড। এটার সাথে কোনো ব্যথা থাকে বা ব্যথা না, এখানে পাইলসের ক্ষেত্রে খুব কম পেশেন্টই কমপ্লেইন করে ব্যথা আছে, খুবই কম। যদি সাথে অ্যানাল ফিশার থাকে তাহলে হয়তো ব্যথা থাকতে পারে। ব্যথা এবং রক্ত যদি যায় তখন আমরা ধরে নিই যে এটা অ্যানাল ফিশার। জি। আর ব্যথাহীন যদি হয় রক্তক্ষরণ তাহলে সেটি পাইলস বা হেমোরয়েড আমরা বলি। সম্ভাবনা বেশি।
আপনারা যখন ডায়াগনোসিস করে ফেললেন যে এটি পাইলস অথবা অ্যানাল ফিশার যেটি হোক না কেন, চিকিৎসা পদ্ধতি কিভাবে শুরু হয়, অর্থাৎ অপারেশন কখন প্রয়োজন হয়, অপারেশন পূর্ববর্তী সময়ে আপনারা কি কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন? আচ্ছা, আমি বলি আমরা যখন ডায়াগনোসিস করার আগে আমরা একটু মানে রোগীর প্রকারভেদ দেখেছি, তার বয়স, তার অন্য অন্য আনুষঙ্গিক হিস্ট্রি নিয়ে আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি কোনো ক্রনিক ডিজিজ কিনা। একই রকম সিমটম নিয়ে কিন্তু পেশেন্ট আমাদের কাছে আসতে পারে, এটা হয়তো ক্যান্সারও হতে পারে। তো আমরা যে পরীক্ষাটা করি, আমরা প্রথমত হচ্ছে রোগীর কাছ থেকে ওনার হিস্ট্রিটা পুরোটা জেনে নিই, তারপর আমরা পরীক্ষা করি ভিজুয়াল ইন্সপেকশন। প্রথমে আমি দেখলাম যে তার মলদ্বারের অবস্থাটা কেমন, এবং আমরা ডাক্তারি ভাষায় একটা কথা বলি ডিআরই, মানে আমরা ওই চিকিৎসক সে তার হাত দিয়ে ডিজিটাল এক্সামিনেশন দেখতে পারে। আর এরপরে একটা পদ্ধতি আছে যেটা আমরা চেম্বারেই করতে পারি, অনেক সময় আমরা হয়তো চেম্বারেই করে ফেলি, এটাকে বলি আমরা প্রোক্টোস্কোপি। ছোট একটা যন্ত্র মলদ্বারের ভিতরে দিয়ে আমরা ভিতরটা দেখে আসলাম। এখানে ধরেন এইটা দিয়ে আমরা 10 সেন্টিমিটার পর্যন্ত আমরা তার মলদ্বারটা পরীক্ষা করতে পারি। তো এইটা পরীক্ষা করলেই মোটামুটি আমরা শিওর হই যে না, এটা হেমোরয়েড বা পাইল যেটা বলেন সেটা। আর ফিশারের ক্ষেত্রে কিন্তু বলা হয় যেহেতু পেশেন্টের ব্যথা থাকে, আমরা ফিশারের ক্ষেত্রে কিন্তু রুগীকে আমরা ডিআরইও করি না বা প্রোক্টোস্কোপিও করি না। ওটা আমরা দেখলেই বুঝতে পারি যে এই জায়গাটা ছিঁড়ে গেছে, হয়তো সামনে বা পিছনে, অ্যান্ট্রোলি বা পোস্টোলি। এবং যেহেতু ফিশারের ক্ষেত্রে ব্যথা থাকে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা ব্যথা কমার পরে বা যদি এমন মনে হয় যে ফিশারের সাথে তার অন্য কোনো উপসর্গ আছে, তখন তাকে হয়তো ওই জায়গাটা অবশ করে তারপর দেখতে হবে। তো পাইলসের ক্ষেত্রে যেটা বলি, পাইলসকে আমরা 4টা ভাগে ভাগ করি। আমি প্রথমে বললাম যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ ডিগ্রি। ফার্স্ট ডিগ্রি হচ্ছে যে রোগীর কমপ্লেন আছে, রক্ত যাচ্ছে, আর কোনো সমস্যা নেই। সেকেন্ড ডিগ্রি হচ্ছে রক্ত যাচ্ছে, মানে কোনো একটা জিনিস বাইরে চলে আসছে, এটা আবার অটোমেটিক্যালি ভিতরে চলে যাচ্ছে। 3 নম্বর হচ্ছে থার্ড ডিগ্রি, যে বাইরে চলে আসছে, রুগী নিজে হাত দিয়ে এটাকে ভিতরে দিয়ে দিচ্ছে, মানে ভিতরে দিচ্ছে, মানে একটা মিউকাস মেমব্রেন ঝিল্লি বাইরে আসছে, ও আস্তে করে বাথরুম করার পরে মলত্যাগ করার পর ভিতরে চলে গেল। ফোর্থ হচ্ছে যেটা একদম বাইরে থাকে। আচ্ছা, এখানে কথা হলো যে আমরা ফার্স্ট এবং সেকেন্ড ডিগ্রির ক্ষেত্রে আমরা কিন্তু প্রথমেই অপারেশনের কথা বলি না, বা অপারেশন দরকারও হয় না। আমরা বলি যে রুগীর লাইফস্টাইল চেঞ্জ করার জন্য। কীরকম, যে অনেকে আছে তো খাবারের মধ্যে তার ফাইবার কম থাকে, আজকাল বাচ্চারা খাবার কম থাকে, আজকাল বাচ্চারা অনেকেই ফাস্টফুড খায়, পানি কম খায়, বা এমন একটা কাজ করলো যে তার শরীর থেকে পানি বের হয়ে যাচ্ছে, সেটাকে রিপ্লেসমেন্ট হচ্ছে না, তখন কিন্তু এই কনস্টিপেশনের জন্য পাইলসের এই সমস্যাগুলো তাকে দেখা দিতে পারে। তো প্রথম দিকে যেটা হচ্ছে যে তাকে বলা হয় যে আপনি আপনার মতো করে আপনি শাকসবজি খাবেন, ফাইবার জাতীয় জিনিস খাবেন, বাজারে অনেক ধরনের যে আমরা আমাদের নর্মালি গ্রামগঞ্জে সব থেকে পাওয়া ইসবগুলের ভুসি খাবেন, এগুলো খেলে যদি পায়খানাটা তার নরম হয়, মলটা যদি নরম হয়, তাহলে হয়তো এই সমস্যাগুলো চলে যায়। এবং এর সাথে কিছু কিছু মেডিকেল ট্রিটমেন্ট আছে, এগুলো দিলেই তার মোটামুটি কিছু ঔষধ এবং কিছু লাইফস্টাইল মডিফিকেশন, বিশেষ করে খাবার দাবারের সাথে সম্পর্কিত যেগুলি, সেগুলির পরামর্শ দিলে প্রথম এবং দ্বিতীয় ডিগ্রির ক্ষেত্রে অপারেশন প্রয়োজন হয় না, সেটি আপনি বলছিলেন। একজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন। জি দর্শক, আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ডাক্তার সাহেব, আমার একটু সমস্যা হলো, আপনার এই যে আমি বহুদিন আগে মানে ফাইল পরীক্ষা করছিলাম ইয়েতে, এই ফিজিক্সে, তো মানে আমার মলদারের মধ্যে গন্ধ পায়, তারপর আপনার এই মাঝে মধ্যে একটু এই পায়খানা চলে আসে, মানে মলদার চলে আসে, তো ভিজে ভিজে লাগে অনেক সময়। তো উনি বলছে যে ফাইল হয় না আপনার, কিন্তু সম্ভাবনা আছে। আপনার কিছু জিজ্ঞেস করবার আছে কিনা আমাদের দর্শককে? মানে আপনি কি এই ময়লা যেটা চলে, সেটা কি পুজের মতো দেখতে, নাকি এটা শুধুই মল? না না, ময়লা ময়লা ময়লা। আচ্ছা, জি, আপনার কোনো রক্তক্ষরণ বা ব্যথা এই জাতীয় কোনো সমস্যা রয়েছে কিনা? জি না, এরকম কোনো হয় না ইনশাআল্লাহ, কিন্তু এই মাঝে মাঝে গন্ধ হয়, এই দুর্গন্ধ, ময়লার গন্ধ করে আর কি, ময়লাটা চলে আসে। জি, আপনাকে ধন্যবাদ। আমরা বিষয়টি নিয়ে কথা বলছি। আসলে ওনার কথা শুনে মনে হচ্ছে যে অনেক সময় হচ্ছে যে তার মানে মলটা সে বাথরুমটা ক্লিয়ার হয় না, হয়তো কিছু পরিমাণ থেকে যায়, হয়তো পরবর্তীকালে কাজের বা ওখানে যে সেক্রেশন দিয়ে হয়তো চলে আসতে পারে। তো আমি বলবো যে উনি একজন চিকিৎসকের পরামর্শ নিলে আমরা দেখে দিতে পারবো যে আসলে এটা সমস্যাটা কি। এটা পাইলস না বা এটা অন্য জাতীয় কোনো কিছু মনে হচ্ছে না, কিন্তু যেহেতু তার মলের কিছু অংশ থেকে যাচ্ছে, হয়তো সামান্যই থাকতেছে, এটা হয়তো পরবর্তীকালে হয়তো কাজের বা কোনো অন্য কোনো ক্ষেত্রে বাইরে চলে আসে। আমার মনে হয় একটু পরীক্ষা করে দেখলে ভালো হয়। একটু পরীক্ষা করে দেখলে ভালো হয়। এবং পাইলস বা ফিশারের সাথে লক্ষণের সাথে এটির কোনো মিল নেই, সেটি আপনি উল্লেখ করেছেন। আপনি বলছিলেন যে পাইলস বা হেমোরয়েডের চিকিৎসার কথা, কোন ক্ষেত্রে অপারেশন তাহলে প্রয়োজন হয়, আপনি সেটি বলছেন। আচ্ছা, যেমন হচ্ছে অপারেশনের ক্ষেত্রে আমি যেভাবে রোগীদেরকে বলি যে আপনার যদি রক্ত না যায়, যদি কোনো অংশ বাইরে চলেও আসে, আপনার চিন্তা করার কোনো দরকার নেই, সেটা অটোমেটিক রক্ত গেলেই আমরা তখন একটু হই, মানে চিন্তা করি হ্যাঁ অপারেশন করতে হবে কিনা। তো
অনেক এই সম্বন্ধে অনেক মিথ চালু আছে যে একবার অপারেশন করলে বারবার করতে হয়, এই মানে ঠিক হয় না এটা। তো যেটা হচ্ছে যে আমরা অপারেশনের ক্ষেত্রে আমি বলছি আমাদের পাইলস 3টা আছে। আমরা বলি 3 o'clock, 7 o'clock, 11 o'clock, 3টা আমাদের শরীরে ইন্টিগ্রাল পার্ট থাকবে এবং এটা হচ্ছে আমাদের বায়ুপথকে বন্ধ করে রাখে। তো অনেক সময় আছে হয়তো একটা অংশ বের হয়ে গেল, আমরা সেটা অপারেশন করলাম, পরবর্তী আবার দুটোও হতে পারে, সেরকম হতে পারে। তো অপারেশনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা প্রথমে চেষ্টা করি যে তাকে ওষুধ দিয়ে লাইফস্টাইল মডিফিকেশন করে যদি সে ভালো থাকে তাহলে আমরা অপারেশনে যেতে চাই না। হ্যাঁ, যদি অপারেশন লাগে এমন হয় যে তার রক্ত যাচ্ছে, সে তার নর্মাল লাইফ মেনটেন করতে পারতেছে না, তখন সেই ক্ষেত্রে আমরা অপারেশন করি। সেটা অবশ্যই চিকিৎসক সিদ্ধান্ত নেবেন যে কোন ক্ষেত্রে অপারেশন করার প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে। তাছাড়া অপারেশন আগেই বা প্রথম অবস্থাতেই করার কোনো প্রয়োজন নেই, এটি আমরা আশ্বস্ত হলাম। আরেকজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি দর্শক, আমরা শুনছি, বলুন। আমার নাম মোহাম্মদ কামাল হোসেন। জি বলুন। আমি বাথরুমে বসলে অনেকক্ষণ বসে থাকতে হয়, বাথরুম কষা। জি, আপনি কি কোনো ঔষধ ব্যবহার করছেন কিনা বা শাকসবজি বা আঁশ জাতীয় খাবার অভ্যাস রয়েছে কিনা? জি দর্শক, আপনি কোনো ওষুধ ব্যবহার করছেন? ওষুধ ব্যবহার করি না, কিন্তু শাকসবজি খাচ্ছি। তারপরেও আপনার এই কষা বা শক্ত পায়খানা রয়েছে, কতদিন ধরে এই অভ্যাসটি রয়েছে আপনার? এটা তো 5-7 বছর। 5-7 বছর। জি, আপনাকে আমরা পরামর্শ দেবার চেষ্টা করছি এই সমস্যাটির জন্য, কিভাবে এই সমস্যাটি থেকে পরিত্রাণ পাওয়া যায়। আচ্ছা, এখানে কনস্টিপেশন মানে ওনার যেটা হয় কোষ্ঠকাঠিন্য হচ্ছে আর কি। আর এইটার জন্য কতগুলো কারণ আছে। একটা হচ্ছে যে নর্মালি হয়তো আমি যেটা বললাম যে তার ফাইবার কম খাচ্ছে, পানি কম খাচ্ছে, সেজন্য হতে পারে। আরেকটা সমস্যা হচ্ছে যেটা আমরা ইদানিংকালে পাচ্ছি, আগে আমাদের এই জ্ঞানটা কম ছিল। আমরা বলি যে রেকটাল ইন্টারসাসেপশন, মানে মলদ্বারের ভিতরে উপর থেকে একটা অংশ ঢুকে যায়। আচ্ছা, যার ফলে উনি অনেকক্ষণ বসে থাকার পরেও ওনার ওই মানে পায়খানাটা ক্লিয়ার হতে সময় লাগছে। আচ্ছা, এই ক্ষেত্রে যদি ওনার এটা ক্রনিক সমস্যা থাকে তাহলে ওনাকে একটা পরীক্ষা করতে বলবো, সেটাকে আমরা বলি MR ডিফিকোগ্রাম। আচ্ছা, মানে এটা হচ্ছে একটা MRI এর মতো পরীক্ষা করলে আমরা দেখবো যে ওই উনি যখন বাথরুম করতে যায়, মানে মলত্যাগ করতে যায়, স্ট্রাকচারটা ঠিক আছে কিনা, কোনো অংশ ভিতরে চলে আসতেছে কিনা। যদি এরকম কোনো কিছু হয়ে থাকে তাহলে তাকে অপারেশন লাগবে, নইলে কিন্তু তার এটা ঠিক হবে না। এটা আমরা আগে আমাদের ধারণা কম ছিল, বাট ইদানিং আমরা এই জিনিসগুলো পাচ্ছি যে অনেক সময় এই জিনিসের জন্য রোগীরা কষ্ট পায়। ক্রনিক বা দীর্ঘমেয়াদী কনস্টিপেশন যাদের রয়েছে তাদের জন্য এটি একটি পরামর্শ যে এই পরীক্ষা করে প্রমাণ করা যেতে পারে। আর আসলে কি ভাবে মল সবসময়ের জন্য স্বাভাবিক রাখা যায় বা কি ঔষধ বা অন্যান্য খাদ্যাভ্যাস, এটি আপনার কাছে আমরা শুনবো। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ছোট্ট একটি বিরতি নেবার সময় হয়ে গেছে, বিরতির পরে আমরা ফিরছি। প্রিয় দর্শক, সুস্থ থাকুন অনুষ্ঠানের এই পর্যায়ে খুব সংক্ষিপ্ত সময়ের বিরতিতে যাচ্ছি আমরা, কিছুক্ষণের মধ্যে ফিরবো, আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি সুস্থ থাকুন অনুষ্ঠানের আজকের পর্বে। আমাদের আজকের আলোচনার বিষয় মলদ্বারের রক্তক্ষরণ এবং চিকিৎসা। আমাদের সাথে আলোচক হিসেবে যুক্ত হয়েছেন অধ্যাপক ডাক্তার শেখ ফিরোজ কবির, অধ্যক্ষ ও বিভাগীয় প্রধান, সার্জারি বিভাগ, মহিলা মেডিকেল কলেজ হাসপাতাল, উত্তরা, ঢাকা। আমরা বিরতির পূর্বে পাইলস বা হেমোরয়েড সম্পর্কে আলোচনা করছিলাম। একজন দর্শকের প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি একটু এভাবে জানতে চাইব যে যারা দীর্ঘমেয়াদী কনস্টিপেশন বা শক্ত পায়খানার সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে খাদ্যাভ্যাস কীরকম হওয়া উচিত, একটু যদি বলেন। এক্ষেত্রে আমরা যেটা বলি যে কমনলি তার খাদ্যের মধ্যে একটা অংশ সবজি থাকতে হবে, সবজি থাকতেই হবে নাম্বার 1। আর কিছু খাবার আছে যেগুলোর জন্য মলটা শক্ত হয়ে যায়, যেমন হচ্ছে আমরা হরহামেশাই যে গোশ মানে রেড মিট খাই, এটা যে কোনো ধরনের হতে পারে, গরুর গোশ হতে পারে, খাসি হতে পারে, অন্য হতে পারে। রেড মিটটাকে অ্যাভয়েড করলে সবচেয়ে ভালো হয়। আর নাম্বার 3 হচ্ছে যে ফাইবার। যদি আমরা সবজি খাই, ফাইবারটা আমরা পেয়ে যাচ্ছি। আর যদি এমন হয় যে না সে সবজি খাচ্ছে, অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না, সেই ক্ষেত্রে আমরা কিছু ওই যে ইসুপগুলোর ভুসি, এই যে দুটো বাচ্চাকে খাওয়ার ট্রাই করতে পারি। আর পানির পরিমাণটা অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে পানিটা যাতে কম না হয়। পানি কম হলে শরীর পানিটা নিয়ে যায়, যার ফলে স্টুলটা মানে মলটা শক্ত হয়ে যায়। অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি বা শুনে থাকি, এরকম অনেকেই কমপ্লেন করে থাকেন যে ল্যাকটুলোজ জাতীয় প্রিপারেশন বা এই জাতীয় ঔষধ যারা ব্যবহার করেন, দীর্ঘমেয়াদী ব্যবহার করলে কোনো অসুবিধা আছে কিনা, খুব সংক্ষেপে বলবেন স্যার। ল্যাকটুলোজ অ্যাকচুয়ালি যদি অনেকে আছে যে এই ওষুধটা খেলে পরে সে মানে কনস্টিপেশন থেকে মুক্তি পায়, কিন্তু এটা এমন একটা জিনিস যে অনেকদিন পর্যন্ত খেলেও কোনো সমস্যা নাই, এটার জন্য কোনো সাইড এফেক্টও নাই, বাট রোগীরা ওটার প্রতি অভ্যস্ত হয়ে যায়। আমরা চাই যে আসলে আপনি প্রথমে ওষুধে না গিয়ে আপনি আগে নিজের মতো করে মানে খাবারটাকে চেষ্টা করেন, পরিবর্তন করেন। যদি এতে
কিছুতে না হয় তখন ইলেকট্রোল জাতীয় সিরাপ বাজারে পাওয়া যায়, আরো অনেক কিছু ওষুধপত্র পাওয়া যায়, যেগুলো খেলে তার রেগুলার স্টুলটা পাস বাল মুভমেন্টটা খুব সুন্দর হবে। জি, আরেকজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন, শুনছি। হ্যালো, জি, আমার বয়স হল ৭৪ বছর। জি, হাতিবান্ধা থানা আমার বাড়ি, বুঝছেন? জি, হাতিবান্ধা থানায় বাড়ি। আপনার সমস্যাটি বলুন। আমার পায়খানা করবে বসলে আমার ওই কোট মারলে আমার পায়খানা মলদাটা বের হয়ে যায়। জি, জি, কোনো রক্তক্ষরণ আছে? রক্তক্ষরণ নাই। রক্তক্ষরণ নেই, কিন্তু বর্ধিত অংশ বের হয়ে যাচ্ছে, সেটি আপনি টের পাচ্ছেন। হ্যাঁ, ওইটা ফের আবার তুলি দেওয়া না হাত দিয়ে। জি, কোনো ব্যথা বা অন্য কোনো সমস্যা আছে? সমস্যা তো আমার ওইটাই সমস্যা আর কি। জি, আপনাকে ধন্যবাদ। আপনার এই অবস্থায় কি করণীয় সেটি আমরা জানানোর চেষ্টা করছি। আসলে ওনার বয়স তো ৭০ বছর বয়স। এক্ষেত্রে যে জিনিসটা হতে পারে, একটা আমরা বলি প্রোল্যাপস, মানে পুরা তার মলদারটা বাইরে চলে আসছে, সরি। তো এইটাকে এই রেকটাল প্রোল্যাপস যদি হয় তখন কিন্তু এইটার সাথে ওই যে মানে হেমোরয়েডকে মিলালে চলবে না। পেশেন্ট দেখতে হবে, আমাকে রুগী দেখে আমি বুঝতে পারবো যে এটা কি। যদি চলে আসে এটার জন্য তাকে আলাদা করে অপারেশন করতে হবে, আলাদা করে অপারেশন করলে তবে এটি ঠিক হয়ে যাবে। পাইলস বা হেমোরয়েড যেটি আমরা বলি সেটির সাথে এটা আমার ধারণা, মনে হয় যেহেতু বয়স্ক মানুষ একটা প্রোল্যাপস হওয়ার সম্ভাবনা বেশি। আমরা একটু জানতে চাই, যেহেতু অপারেশন নিয়ে মানুষের অনেক প্রশ্ন আছে, অনেক আগ্রহও রয়েছে, এবং অপারেশনের ফিউচার সম্পর্কে তিনি জানতে চান। যদি কালো পাইলস বা হেমোরয়েডের অপারেশন করা হয়, সেটি আপনারা আধুনিক পদ্ধতিতে কিভাবে করছেন এবং এটির ফেট সম্পর্কে একটু জানাবেন। আচ্ছা, এখানে বলি অপারেশন সম্বন্ধে আমরা কয়েকটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে আমরা নর্মাল যেভাবে আগে করতাম কেটে, মানে ও যে পাইলসের যে অংশটা বাইরে আসে সেটাকে আমরা কেটে সেলাই করে দিলে, কেটে দিলাম, ঠিক হয়ে গেল। আচ্ছা, এইটা একটা সমস্যা যে এই মানে যেহেতু মলদারটাকে আমরা রেস্ট দিতে পারতেছি না, মানে আমার যেহেতু খাবারও খেতে হবে, আমাকে বাথরুমও যেতে হবে, মলত্যাগ করতে হবে, এই জন্য এটা শুকাইতে একটু সময় লাগে। এই জন্য অনেকেই রুগীরা 1 মাসের মতো তাদের দেরি হয়। তো এখন কিছু মডার্ন চিকিৎসার মধ্যে নাম্বার 1 হচ্ছে আমরা বলি লঙ্গু একটা মেশিন আছে। লঙ্গু মেশিন দিয়ে আমরা যে অংশটা বাড়তেছি সেটা কেটে দিই। এটা খুব অ্যাভেলেবল, বাংলাদেশের সব জায়গায় এটা হচ্ছে। আর 3 নম্বর হচ্ছে লেজার একটা চিকিৎসা আছে এখন আমাদের দেশে। লেজার মেশিন দিয়ে আমরা করে দিতে পারি, রুগীর কাটাকাটি কোনো ঝামেলা থাকে না এবং রুগী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এটা হেমোরয়েডের জন্য 3rd 4th ডিগ্রি পর্যন্ত আমরা লেজার দিয়ে করতে পারি। আর আরও কিছু টুকটাক অপারেশন আছে যেগুলো দিয়ে আমরা করলে রুগী সুস্থ হয়ে যায়। বাট এই 3টা মোটামুটি মানে আমরা স্ট্যান্ডার্ড ধরি। নাম্বার 1 হচ্ছে নর্মাল, যেটা আমরা কেটে করি, সবসময় এটা করাই যায়। নাম্বার 2 আমরা লঙ্গু মেশিন দিয়ে করতে পারি। নাম্বার 3 আমরা লেজার করতে পারি। এই 3টা হলেই মোটামুটি হয়ে যায়। বিষয়গুলো অবশ্যই আগের চেয়ে অনেক সহজ হয়ে গিয়েছে। দর্শকের জন্য বা সাধারণ মানুষের জন্য যারা এই সমস্যাগুলোতে ভুগছেন, তারা এই সমাধানের জন্য এই অপারেশনের পদ্ধতিগুলো তারা গ্রহণ করতে পারেন যাদের প্রয়োজন রয়েছে। আরেকজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। আমার নাম রাশিদুল ইসলাম, বয়স 35 বা 36 এরকম হবে আর কি। জি, বলুন আপনার সমস্যাটি বলুন। দর্শক, আমরা শুনছি। আমার সমস্যা প্রায় থেকে 5 বছর আগে পায়খানা রাস্তার সাইডে ছোট্ট একটা গোটার মতো ছিল। জি, তো ওইটা আমি হোমিও চিকিৎসা করছিলাম। জি, দর্শক, এখন কোনো ব্যথা আছে কিনা বা সেই বর্ধিত অংশ বা গোটা এখনো রয়েছে কিনা? আমার পুনরায় সমস্যাটা আবার দেখা দিছে, এবং পায়খানা রাস্তার ভিতরে না, আউটসাইড দিয়ে একটা বিস্ফোরার মতো হলো। প্রথমে আমি মনে হচ্ছে বিস্ফোরা, কিছু নির্গত হচ্ছে, কিছু বের হচ্ছে। পরে এটা আমি অ্যান্টিবায়োটিক ওষুধ খাইয়া পরে ফাইকে বাইরে হয়ে গেছে, এবং আবার ঘুরিয়ে ওই জায়গাটাতেই একটু মনে করেন যে ঘাড় মতো হয়ে গেছে আর কি। বারবার এই সমস্যাটি আপনার দেখা দিচ্ছে। আমরা বিষয়টি বুঝতে পেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কি করা উচিত সেটি আমরা জানার চেষ্টা করছি। স্যার বলুন। আসলে ওনার কমপ্লিকেশনে মনে হচ্ছে এটা পেরিয়ানাল ফিস্চুলা বলি আমরা, যেহেতু একটা ফোড়া ছিল সেখান থেকে পুঁজ বের হয়ে গেছে, এখন এটার সাথে তার মলদারের ভিতরে একটা কমিউনিকেশন হয়ে গেছে। তো এটার জন্য অপারেশন করতে হবে। এটা ওষুধে যাবে না, হোমিওপ্যাথিক বা অন্য কোনো ওষুধেই যাবে না। এটাকে যেটা করতে হবে, আমরা এই ফিস্চুলাটাকে ফেলে দেওয়া যায়, কেটে ফেলে দেওয়া যায়, অথবা লেজার দিয়ে অপারেশন করা যায়। পেরিয়ানাল ফিস্চুলা যেটি আপনি বলেছেন, অন্য একটি পথ বা কমিউনিকেশন বা রাস্তা তৈরি হয়ে গেছে, অবশ্যই সেটি অপারেশনের মাধ্যমে আমাদের সারিয়ে তুলতে হবে। আমরা প্রথমে একটু আলোচনা করছিলাম যে রক্তক্ষরণের একটি কারণ হতে পারে কোনো একটি ক্যান্সার, সেটি সম্পর্কে একটু জানতে চাই। আসলে কখন আমরা এই বিষয়টিতে সচেতন হব যে এই রক্তক্ষরণ আসলে ক্যান্সারজনিত কারণে কিনা? এই ক্ষেত্রে আমরা বলি, আমরা যখন একটা পেশেন্ট আমাদের কাছে আসে, তখন রক্তক্ষরণ নিয়ে যখন আসে, তখন কিন্তু আমরা ওর কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দেই। সবচেয়ে একটা ভালো পরীক্ষা হচ্ছে ক্লোরোস্কোপি, আমরা বলি গোল্ড স্ট্যান্ডার্ড। এই ক্লোরোস্কোপি করলে কিন্তু তার আমরা পুরা মানে খাদ্যনালী, মানে মলদারের থেকে উপর ভিতর পর্যন্ত পুরোটাই আমরা দেখে আসতে পারি। ক্লোরোস্কোপি করলে আমরা শিওর হয়ে যাই যে এটা কি হেমোরয়েড, মানে পাইলস,
ফিশার অথবা তার কোনো ক্যান্সার আছে কিনা। কোলোনোস্কোপিটা করা যাদের রক্ত যাচ্ছে সময় সুযোগ মতো কোলোনোস্কোপি করে নেই বেটার, সবচেয়ে ভালো এটা। যেহেতু কোলোনোস্কোপির মাধ্যমে যে কোনো রোগ ডায়াগনোসিস করা যাচ্ছে বায়ুপথের বা মলদ্বারের রক্ত। আর জিনিস হচ্ছে যে শুধু রক্তক্ষরণ দিয়ে ক্যান্সার বলা যাবে না, বাট এটা একটা উপসর্গ। তো আমরা রোগীর কথা শুনে বা তার বয়স, তার অন্যান্য আনুষঙ্গিক সমস্যা শুনে এবং এই পরীক্ষাগুলো করে কিন্তু আমরা শিওর হয়ে যাই যে হ্যাঁ তার ক্যান্সার আছে কিনা। তো যত আর্লি এটা ডায়াগনোসিস হয় তত চিকিৎসা তা ভালো হবে। এই জন্য বেটার হচ্ছে কোলোনোস্কোপি করে নেওয়া। অবশ্যই কোলোনোস্কোপি করার মাধ্যমে আমরা ডায়াগনোসিস কনফার্ম করতে পারি, সেই অনুযায়ী ক্যান্সারের চিকিৎসা অবশ্যই ক্যান্সারের ধরন অনুযায়ী চিকিৎসা চলবে। আরেকটি বিষয় স্যার প্রথমে বলছিলেন, সেটা হচ্ছে যে শিশুদের ক্ষেত্রে রেকটাল পলিপ, যেহেতু শিশুদের সমস্যাগুলো আমরা সবসময় বুঝতে পারি না বা তারা এক্সপ্রেস করতে পারে না, রেকটাল পলিপ হলে কি করণীয়, এটি কি অপারেশন প্রয়োজন আছে কিনা সংক্ষেপে একটু বলুন। হ্যাঁ, রেকটাল পলিপের জন্য অপারেশন করতে হবে এবং এটাকে বাচ্চাকে আমরা অজ্ঞান করে নিয়ে অপারেশন করে দিই, খুব অল্প সময়ের ব্যাপার, এবং অপারেশন করে গেলে সে 100% সুস্থ হয়ে যাবে। এবং এটার জন্য বাবা মাকেই স্টেপ নিতে হবে যাতে নিয়ে অপারেশন করে ফেললে এটা 100% সুস্থ হয়ে যাবে। জি, সমস্যা নেই। আর একজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম হলো ফারুক, আমি গাজীপুর থেকে বলছিলাম। আমার বয়স হলো 36। জি ফারুক সাহেব বলুন, শুনছি। আমার জি জি পায়খানা করতে যে পায়খানাটা জ্বালাপোড়া করতেছে আর পায়খানা ক্লিয়ার হচ্ছে না। আচ্ছা, কতবার মলত্যাগ হচ্ছে প্রতিদিন? দুই থেকে তিনবার। এটা কি লুজ বা এটা কি খুব পাতলা ধরনের হচ্ছে নাকি খুব শক্ত পায়খানা? না না, পাতলাও না, খুব শক্ত নয় আবার পাতলাও না। আর এই অভ্যাসটি আপনার কতদিন ধরে রয়েছে? এটা প্রায় 1 মাস হলো। জি, আপনাকে ধন্যবাদ। এই বিষয়ে কি করা উচিত বা কিভাবে আপনার পরিত্রাণ পেতে পারেন সেটি আমরা কথা বলছি। স্যার, আমরা কথা শুনে মনে হচ্ছে অ্যানাল ফিশার হইতে পারে। যদি কনস্টিপেশনের সমস্যা থাকে তাহলে ফিশার খুবই স্বাভাবিক। ফিশারের জন্য আমরা কিছু মেডিকেল ট্রিটমেন্ট দিই, এতেই মোটামুটি ঠিক হয়ে যায়। এর মধ্যে একটা হচ্ছে যে তার মলটাকে নরম রাখতে হবে, তাকে আমরা বলি যে সিজ বাত, যে যার মলদারকে একটু কুসুম গরম পানি করে সেঁকা দেওয়া, কিছু ওষুধ আছে সেই ওষুধগুলো দেওয়া, আর ব্যথা কমানোর জন্য কিছু অয়েনমেন্ট আছে সেগুলো আমরা দিই। তাতে মোটামুটি 15-20 দিন ব্যবহার করলে সুস্থ হয়ে যায়। তারপরে যদি কোনো সমস্যা থাকে পরবর্তীকালে আমরা দেখি তার এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারি। যেহেতু আমরা আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আরেকটি বিষয় জানতে চাই। এই যে সমস্যাটি যেটি আমাদেরকে অস্বস্তিতে ফেলে, যেহেতু এটি মলদ্বারের সমস্যা বা বায়ুপথের সমস্যা, আমরা প্রথমেই বলছিলাম যে অনেক সময় আমরা সংকোচের কারণে বলতে চাই না, বা বিশেষ করে আমাদের নারীরা বা মা বোনেরা যারা এই সমস্যাগুলোতে ভোগেন, তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি, কিভাবে সহজেই তারা চিকিৎসাগুলো পেতে পারেন? যদি এরকম সমস্যা, তাহলে প্রথমে আমি বলবো যে টোটকা চিকিৎসা না করে একজন চিকিৎসকের শরণাপন্ন হন। সে হতে পারে নারী অথবা পুরুষ, যেই হোক, যে কোনো একজনকে দেখালেই বা তার সাথে কথা বলে আমরা পরীক্ষা করি কিন্তু আমরা বুঝতে পারি। যেমন এখন নারীদের ক্ষেত্রে বলি, যেমন একজন নারী যদি আমাদের কাছে আসে, যদি সে পরীক্ষা করতে অস্বস্তি ফিল করে, তখন কিন্তু আমরা কোলোনোস্কোপি অ্যাডভাইস করে দিতে পারি। কোলোনোস্কোপি হয়ে গেলে সে কিন্তু আমরা পুরোটাই আমাদের কাছে চলে আসতে পারে। বাট এই সমস্যাগুলো যেহেতু এটা একটা লং টার্ম ইফেক্ট হতে পারে যদি ক্যান্সার থাকে, সুতরাং এটার জন্য অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে পরীক্ষা করানো উচিত। আমি বলবো যে এটাকে, যে শব্দটি বলছিলেন যে অনেক সময় আমরা কিছু টোটকা চিকিৎসা করি বা কিছু অপচিকিৎসা করি, বা অনেক সময় দেখা যায় যে আসলে চিকিৎসক নয় যারা, সেখানেও আমরা এই ধরনের চিকিৎসা করতে চাই, সেটি যাতে অবশ্যই আমরা পরিহার করি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে সময় দেবার জন্য, এবং মলদ্বারের রক্তক্ষরণজনিত সমস্যায় কি কি লক্ষণ হতে পারে বা চিকিৎসা পদ্ধতি কি হতে পারে আমাদের দর্শকদেরকে জানানোর জন্য অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, এবং আরটিভির সকল দর্শক এবং কলাকুশলীকে অনেক ধন্যবাদ। জি, ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আলোচনা করেছি মলদ্বারের রক্তক্ষরণ বা বায়ুপথের রক্তক্ষরণ এই সমস্যাটি নিয়ে। যখন আমাদের এই ধরনের সমস্যা হয়, অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমাদেরকে সঠিক চিকিৎসা গ্রহণ করা উচিত। আমাদের অপারেশন নিয়ে চিন্তা না করে আমাদের প্রথমেই অবশ্যই লাইফস্টাইল মডিফিকেশন বা খাদ্যাভ্যাসের মাধ্যমে আমরা এটি থেকে অনেকটাই পরিত্রাণ পেতে পারি, এবং কিছু কিছু ঔষধের মাধ্যমেও আমাদের চিকিৎসকরাই এর সঠিক পরামর্শ দিতে পারেন। প্রিয় দর্শক, আপনাদের অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানটি উপভোগ করবার জন্য, এবং আগামী সপ্তাহে সুস্থ থাকুন দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।